ক্লাস 11-এ আজকে আমরা শিখব কি করে একটা যৌগের স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয় করা যায়। তো স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করার আগে আণবিক সংকেত জিনিসটা আমাদের জানা আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড আণবিক সংকেত NaCl, মিথেন আণবিক সংকেত CH4, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু স্থূল সংকেত ব্যাপারটা আমাদের জানতে হবে। কাকে স্থূল সংকেত বলে? প্রকৃতপক্ষে যখন কোনো অণু তৈরি হয়, সেই অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে, যে যৌগের অণুর মধ্যে যে মৌলের পরমাণুগুলো থাকে, সেই পরমাণুগুলোর সংখ্যার সরল অনুপাত থেকে যে সংকেত পাওয়া যায় তাকে বলে স্থূল সংকেত। কোনো যৌগের অণুর মধ্যে পরমাণুগুলোর সরল অনুপাত থেকে, সংখ্যার সরল অনুপাত থেকে যে সংকেত পাওয়া যায় তাকে বলে স্থূল সংকেত। ফর এক্সাম্পল গ্লুকোজ। এখন যদি আমি গ্লুকোজের সংকেত দেখি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজের একটা অণুর মধ্যে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন আছে বলে তার সংকেত ধরা হচ্ছে C6H12O6। বাট কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তাহলে আমি যদি C/H/O দেখি, তাহলে 6:12:6, সরল অনুপাত দাঁড়াচ্ছে 1:2:1। তাহলে সরল অনুপাত থেকে সংকেত দাঁড়াবে C1, 1 লেখার দরকার নেই, H2O1, CH2O। এই যে সংকেতটা পেলাম, এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত। গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6, কিন্তু গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। তাহলে এটা হচ্ছে স্থূল সংকেতের ব্যাপার। আমাদের জানতে হবে যে কি করে আমরা আণবিক সংকেত বের করব রাসায়নিক প্রক্রিয়ায়, এবং তার জন্যে আমাকে প্রথমে কি বের করতে হবে এবং কি উপায় বের করতে হবে সেটা দেখা যাক। কোনো যৌগের আণবিক সংকেত বের করার জন্য আমাদের প্রথম বের করা দরকার সেই যৌগটা স্থূল সংকেত। মানে স্থূল সংকেত কীরকম হবে সেটা বের করা দরকার। এবং স্থূল সংকেত বের করা হলে যে পদ্ধতিগুলো পরপর অবলম্বন করতে হয়, আমরা একটা চার্টের মাধ্যমে বা একটা টেবিলের মাধ্যমে সেই পদ্ধতিগুলো সহজে বুঝে নিতে পারি। জাস্ট একটা টেবিল দিয়ে আমরা বুঝতে পারবো যে পরপর কী কী জিনিসগুলো বের করতে হয়। টেবিলটা কীরকম দেখা যাক। প্রথমে যেহেতু আমাদের আণবিক সংকেত না বের করে প্রথমে স্থূল সংকেত বের করতে হয়, ফার্স্টে আমরা টেবিলের মধ্যে প্রথমে লিখব মৌল মানে যে মৌলগুলো ব্যবহৃত হচ্ছে সেই মৌলগুলো। যেমন গ্লুকোজের ক্ষেত্রে লিখতে পারি CHO, মৌলগুলোর সংকেত লিখব। টেবিলের পরের কলামের মধ্যে লিখব পরিমাণ, মানে অ্যামাউন্ট, কোন মৌল কত পরিমাণ আছে। এবং এটা অবশ্যই জেনে রাখতে হবে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কোন মৌল কত পরিমাণ আছে সেটা আমাদের নেক্সট জানতে হবে। 3 নম্বর হচ্ছে পার্সেন্টেজ, শতকরা পরিমাণ, মানে ওই যে মৌলগুলো আছে সেই মৌলগুলো শতকরা পরিমাণ কত সেটাকে জানতে হবে। 4 নম্বর পয়েন্টটা বা কলামটা সবথেকে গুরুত্বপূর্ণ, শতকরা পরিমাণ বাই অ্যাটমিক ওয়েট, মানে পারমাণবিক ওজন। প্রত্যেকের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ওজন দিয়ে ডিভাইড করে আমরা মৌলের একটা সংখ্যা পাবো। যে সংখ্যাগুলো পেলাম পরেরটাই হচ্ছে রেশিও, মানে অনুপাত। যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোর সরল অনুপাত বের করব, পূর্ণ সংখ্যার সরল অনুপাত, এবং সেই অনুপাত থেকে আমরা পাবো সংকেত বা স্থূল সংকেত। সেখান থেকে আমরা স্থূল সংকেত পাবো। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এই টেবিলটা ফিল আপ করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা এই টেবিলটা ফিল আপ করার জন্যে কীভাবে টেবিলটা ফিল আপ করতে হবে সেই নিয়ে আমরা একটা অঙ্ক দেখি। তো দেখা যাক এই অঙ্কটা কিভাবে করা যায়। অঙ্কটা বলেছে একটা যৌগ, তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। যৌগটার 1.367 গ্রাম বাতাসে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে 3.002 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে আর 1.640 গ্রাম জল পাওয়া গেছে। যৌগটার আণবিক ওজন দেওয়া আছে 180। যৌগটার আণবিক সংকেত বের করতে হবে। এই অঙ্কটা কীভাবে করব আমরা? আমাদের টেবিলটা দেখে নিজেরাই বুঝতে পারছি প্রথমে তাদের পরিমাণগুলো বের করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ যৌগের মধ্যে কোন মৌলগুলো কত পরিমাণ আছে,
সেখান থেকে পার্সেন্টেজ, সেখান থেকে পার্সেন্টেজ বাই অ্যাটমিক ওয়েট, আর তারপর সেখান থেকে অনুপাতগুলো। তো এখানে 1.367 গ্রাম যৌগটাকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, মানে পুড়িয়ে দিই, তাহলে এত গ্রাম CO2 পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছি যৌগের মধ্যে যে কার্বনটা আছে সবটাই গেছে 3.002 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। তাহলে আমি যদি ফার্স্ট বের করি 3.002 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত পরিমাণ কার্বন আছে, তাহলেই আমাদের সেই কার্বনটা এটার মধ্যে আছে পেয়ে যাব, বের করা যাক। বলছি যদি 3.002 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের পরিমাণ জানতে চাই, কী করে জানবো? কার্বনের পারমাণবিক ওজন 12, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44। তাহলে কার্বনের পরিমাণ হচ্ছে 44 গ্রামের মধ্যে আছে 12 গ্রাম, 1 গ্রামের মধ্যে আছে 12/44, এবং 3.002 গ্রামের মধ্যে কত আছে এটা পেলাম। এবার এটা যদি আমরা 3.002 গ্রাম থেকে পাই, তাহলে এই কার্বনটা আছে টোটাল 1.367 গ্রাম যৌগটার মধ্যে, কারণ 1.367 গ্রাম যৌগ থেকেই কিন্তু এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে। তাহলে যদি এই পরিমাণ কার্বন এই পরিমাণ যৌগের মধ্যে থাকে, তাহলে কার্বনের শতকরা ভাগ কত হবে? শতকরা ভাগটা হবে, মানে পার্সেন্টেজ অফ কার্বন, এটা হবে 12/44 ইন্টু 3.002। এবারে এই পরিমাণের মধ্যে আছে 100-র মধ্যে কত, তার মানে 100/1.367, এটা মোট কার্বনের পার্সেন্টেজ পেয়ে গেল। তাহলে এই পার্সেন্টেজটা মোট বেরোচ্ছে দেখছি আমরা 59.89, এটা হলো পার্সেন্টেজ। তাহলে এইভাবে আমরা কার্বনের পার্সেন্টেজটা পেয়ে গেলাম। সিমিলারলি জলের মধ্যে হাইড্রোজেনটা আছে, এই যে এখানে যে 1.640 গ্রাম জল আছে, সেই জলের মধ্যেই হাইড্রোজেনটা সম্পূর্ণ গেছে, সেই হাইড্রোজেনটা আছে 1.367 গ্রামের মধ্যে। তাহলে ঠিক জলের আণবিক ওজন 18, তার মধ্যে 2 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে জলের পার্সেন্টেজটা কত হবে? জলের মধ্যে হাইড্রোজেনের যে পরিমাণ, সে হাইড্রোজেনের মোট পার্সেন্টেজটা কত হবে? জলের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ 2 বাই জলের আণবিক ওজন হচ্ছে 18 ইন্টু জলের পরিমাণ এখানে দেওয়া আছে 1.640 গ্রাম, পার্সেন্টেজ বের করতে হলে ইন্টু 100/1.367। ঠিক আগের মতোই এটা করা হলো। যদি এটা পাওয়া যায়, তাহলে এর মধ্যে হাইড্রোজেনের পার্সেন্টেজ পাচ্ছি 13.33%। হাইড্রোজেন পেয়ে গেলাম, কার্বন পেয়ে গেলাম, তার মানে বাকিটা অক্সিজেন। এই পার্সেন্টেজের মধ্যে বাকিটা যদি অক্সিজেন হয়, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ বের করবো কীভাবে? এইখানে যে পার্সেন্টেজ দুটো বেরিয়েছে, এই দুটো যোগ করে 100 থেকে বাদ দিলেই হবে। 100 থেকে বাদ দিলে পার্সেন্টেজ বেরোচ্ছে 26.78%, মানে 100 মাইনাস এই দুটোকে যোগ করে দেওয়া হলো, 3টে পার্সেন্টেজ পেয়ে গেলাম। এবার এই 3টে পার্সেন্টেজকে আমরা নেক্সট যে চার্টটা প্রথমে তৈরি করা হয়েছিল, সেই চার্টের মধ্যে 3টে পার্সেন্টেজকে আমরা পুট করব। এবার চলে আসবো টেবিলটাতে। এভাবে আমরা প্রথমে যা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী আগে পরিমাণগুলো বের করে নেবো, সেখান থেকে পার্সেন্টেজগুলো বের করে নেবো, তারপরে চার্টে চলে যাব, তাহলে ডাইরেক্টলি বের করার সুবিধা হবে। চার্ট অনুযায়ী 3টে মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। 3টে মৌলের পার্সেন্টেজ কী কী ছিল? কার্বনের পার্সেন্টেজ বেরিয়েছিল 59.89%, হাইড্রোজেনের পার্সেন্টেজ বেরিয়েছিল 13.33%, অক্সিজেনের পার্সেন্টেজ বেরিয়েছে 26.78%। এই প্রসঙ্গে একটা কথা বলে রেখে দেওয়া দরকার, যে সবসময় যখন পার্সেন্টেজ হোক বা পরিমাণ হোক যাই বের করতে হয়, এই জাতীয় অঙ্কগুলোতে সবসময় পয়েন্টের পরে প্রায় 2টো সংখ্যা নেওয়া সুবিধাজনক, কারণ 2টো সংখ্যা নিলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ঠিকঠাক আসবে। তো সেইখান থেকে কার্বনের যদি এবারে নেক্সট পয়েন্টে যাই, তাহলে কি করতে হয়? তার পার্সেন্টেজ ডিভাইডেড বাই তার পারমাণবিক ওজন, মানে 12। এখানে 13.33 বাই হাইড্রোজেন 1, অক্সিজেন 26.78 ডিভাইডেড বাই অক্সিজেন হচ্ছে 16, মানে পার্সেন্টেজকে পারমাণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে। তো এটা আনসার আসছে 4.99, পরেরটার আনসার আসছে 13.33, তারপরেটার আনসার আসছে 1.67। যদি ভাগ করি ক্যালকুলেটারে, তাহলে এটা আনসার আসবে। ক্যালকুলেটার ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। এইবারে এই 3টে সংখ্যাকে আমরা সরল অনুপাতে নিয়ে আসবো। সরল অনুপাতে নিয়ে আসার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে এই 3টে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে কম, সেই সবচেয়ে কম সংখ্যাটাকে দিয়ে বাকি সংখ্যাগুলোকে আমরা ভাগ করে দেবো। মানে এটা ডিভাইড বাই এটা, এটা ডিভাইড বাই এটা, ভাগ করলেই আমাদের উত্তর চলে আসবে।
সরল অনুপাত চলে আসবে। যদি 4.99কে 1.67 দিয়ে ডিভাইড করি, মানে আসছে 4.99, যদি 1.67 দিয়ে ডিভাইড করি তাহলে আনসারটা হোল নাম্বার করতে গেলে 3 আসবে। পুরোপুরি 3 আসে না, 3.0 সামথিং আসবে, তো সেটাকে আমরা 3 ধরতে পারি। সিমিলারলি 13.33কে যদি 1.67 দিয়ে ডিভাইড করি আনসার আসছে 8-এর কাছাকাছি, 7.9 আসবে, সেখান থেকে আমরা 8 বলব। নেক্সট 1.67 বাই 1.67, আনসার আসবে 1, সিম্পল 1 আনসার চলে এলো। তো এইখান থেকে আমরা সংকেত পেলাম C3, এই যে 3 আছে বলো, H8O মানে 1, এইটা বেরোলো, এটা হচ্ছে স্থূল সংকেত পেলাম। তাহলে এইভাবে আমরা স্থূল সংকেত পেয়ে গেলাম কোনো একটা যৌগের। এবার যদি আণবিক সংকেত বের করতে বলে, কী করে বের করব? স্থূল সংকেত অনুযায়ী যে ওজনটা বেরোয় সেই ওজনটার নাম হচ্ছে ফর্মুলা ওজন। স্থূল সংকেত অনুযায়ী যে ওজনটা বেরোয় তার নাম হচ্ছে ফর্মুলা ওজন। তো এই স্থূল সংকেত থেকে যদি ফর্মুলা ওজন বের করতে যাই, কার্বন পারমাণবিক ওজন 12, এখানে 3টে আছে 36, প্লাস হাইড্রোজেনের 1 মানে 8, প্লাস অক্সিজেনের 16, যোগ করলে পাচ্ছি আমরা টোটাল 60। তাহলে 60 পেয়ে গেলাম। তাহলে 60 যদি টোটাল পাই তাহলে ফর্মুলা ওজন বেরোলো 60। আমরা জানি স্থূল সংকেতকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়। স্থূল সংকেতকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায় আণবিক সংকেত। তাহলে এখান থেকে আমরা আণবিক সংকেত বের করব। ধরলাম আণবিক সংকেত হচ্ছে C3H8O হোল N, এটা আণবিক সংকেত। যদি C3H8O হোল N হয় আণবিক সংকেতটা, ধরলাম এটা হচ্ছে আণবিক সংকেত। যদি এটা হয় সেই অনুযায়ী আণবিক ওজন হবে কত? এটা টোটাল 60 বেরোবে ইন্টু N মানে 60N, এটা হচ্ছে মোট আণবিক ওজন হওয়া উচিত। কিন্তু আমাদের দেওয়া আছে আণবিক ওজন 180, তাহলে বলতে পারি 60N ইকুয়াল টু 180, সেখান থেকে আমরা N পাচ্ছি 3। তাহলে এখানে N এর জায়গাতে 3 বসিয়ে দিলাম, তাহলে আণবিক সংকেতটা এলো 3 যদি গুণ করি C 3 3 9 9, H 24 24 ও 3, এই পেয়ে গেলাম যৌগটার আণবিক সংকেত। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। একটা অঙ্ক এক্সপ্লেন করে দিলাম, এই অঙ্কগুলোর বা এই এক্সপ্লেনেশনের হেল্প নিয়ে আমরা অন্য অঙ্কগুলো সহজেই করতে পারবো। জাস্ট ছোট্ট করে রিপিট করে দিলাম যে আমাদের যে পরিমাণগুলো দেয়া থাকবে, কার্বনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ যেমন এখানে দেওয়া আছে, সেই পরিমাণ থেকে আমরা টোটাল পার্সেন্টেজ 3টে বের করে নেব যেভাবে আগে বের করা হয়েছে। তারপরে 4টা ফিল আপ করবো, পার্সেন্টেজ বাই পারমাণবিক ওজন, তারপরে সেখান থেকে যে সংখ্যাগুলো পাবো সেগুলোর সরল অনুপাত বেরোলে আমাদের বেরোবে স্থূল সংকেত। সেই স্থূল সংকেত থেকে আমরা পেয়ে যাব আণবিক ওজন এবং সেখান থেকে আণবিক সংকেত। এইভাবে আমরা কোনো যৌগের মধ্যে বা কোনো যৌগের আণবিক সংকেত বের করতে পারি। এই রকম অঙ্ক কিছু 11-এ আছে, 11-এ দেওয়া হয়। তো এই একই প্রসেসে আমরা সমস্ত অঙ্ক, যে কোনো রকমের অঙ্ক পেয়ে যেতে পারি। শুধু আমাদের উদ্দেশ্য থাকবে পার্সেন্টেজটা বের করা, মেন হচ্ছে পার্সেন্টেজ বের করতে পারলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। বইয়ে যে এই জাতীয় অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। কোনো প্রবলেম হলে এইভাবে করলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। বা কোনো প্রবলেম হলে শুধু আমাদের চার্টটার কথা মাথায় রাখতে হবে, সেই চার্ট অনুযায়ী যদি উত্তরগুলো বের করে নেওয়া যায় তাহলে কোনো অসুবিধা হবে না। অল অ্যাবাউট মলিকিউলার ফর্মুলা।